ওই সময় যারা মুজিববাদী দুঃশাসনের বিরুদ্ধে যারা লড়তো তারা ছিল জাসদ, তাদেরকে জাসদ বলা হচ্ছে। এই রক্ষী বাহিনী ক্যাম্পে খুব টর্চার করতো। আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে দিতেই আমার নামে 8টা মামলা হলো, যে আসলে আমরা প্রতিবারই রক্ত দিয়েছি কিন্তু এরপরে যে সুফলটা ভোগ করার কথা সেটা আমরা ভোগ করতে পারিনি। শেখ মুজিব রাষ্ট্র ক্ষমতা দখল করার পরে দানব হয়ে উঠলো, নির্মাণ করতে পারিনি, যার ফলে আমাদের কাছে 90তে রক্ত দিতে হয়েছে। 90 রক্ত দেওয়ার পর মনে এটাই বোধহয় শেষ। ওর বাপ যেমন করেছিল, হাসিনার বাপ, হাসিনা এসে সেই তার চেয়ে আরো বড় দানব হয়ে উঠলো তো একদম পুরা দেশটাই ইন্ডিয়ার হাতে তুলে দিল। কোটা আন্দোলনটাকে হাসিনা পাত্তাই দেয়নি। আওয়ামী লীগের যতবার নির্বাচন হয়েছে প্রতিবার আমি বাসায় থাকতাম না, আমি বিভিন্ন হাইড আউটে থাকতাম। এটা ভাই লিটারালি গুজবাম্পস হওয়ার মতো একটা বিষয়। নজরুল তো আসলে আমাদের কাছে বিদ্রোহের একটা প্রতীক। বর্তমানের এই আন্দোলন এবং নজরুল এই দুটোকে আপনি একসাথে কীভাবে একত্রিতভাবে দেখেন? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ন্যাশনাল পাবলিক আর্কাইভ বাংলাদেশ 2024-এর আজকের পডকাস্টে। আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন এমন একজন ব্যক্তিত্ব যিনি পুরো আন্দোলনের সময়টা জুড়ে ছাত্রদের, সাধারণ জনতার সাথে ছিলেন। বুদ্ধিজীবী সমাজের মানুষ হয়েও যাদেরকে আমরা আসলে কখনো এই আন্দোলনে দেখতে পাইনি, যাদেরকে আমরা সবসময় আশা করেছি যে এই ব্যক্তিত্ব আমাদের মাঝে আসুক, যাদেরকে আমরা পাইনি, সেই মহল থেকে এই মানুষটি আন্দোলনের পুরো সময়টি জনসাধারণের সাথে মিশে সেই জায়গা থেকে কাজ করেছেন। আমাদের সাথে আজকে গেস্ট হিসেবে আছেন লতিফুল ইসলাম শিবলি ভাই। শিবলি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, আমাদের দর্শকদের জন্য অবশ্যই আপনাকে চেনে না এমন কেউ নেই, কারণ আসলে অনেক কালজয়ী গানের পিছনের মানুষ আপনি, এটা আসলে সবাই জানে। অনেক বড় বড় লেখা বইয়ের পিছনের মানুষটি আপনি। তো ভাই, আপনার সবাই আসলে জানতে চাই আপনার বেড়ে ওঠা শৈশবটা কিভাবে আপনি পর্যায়ে চলে এলেন? আমার জন্ম রংপুরে। আমি যখন জন্মাই তখন মুক্তিযুদ্ধ অলরেডি চলছে। আচ্ছা। তো আমার বাবা রেলওয়েতে চাকরি করতেন এবং মুক্তিযুদ্ধের একটা স্মৃতি আমার মনে পড়ে আর কি, যে ওই সময় বাহাদুরাবাদ ঘাটে আমার বাবা ফেরি কন্ট্রোলার ছিলেন। তো নদীর পাড়ে আমাদের বাড়ি ছিল এবং তখন ওই নদীতে যেই সমস্ত জাহাজগুলো ছিল, স্পেশালি ফেরি আর কি, ফেরিগুলো যাতে পাকিস্তান আর্মি ইউজ না করতে পারে এই জন্য ইন্ডিয়ান মিগ এসে ওখানে বোমা ফেলছিল। তো ওইরকম একটা মিগের ডগ ফাইট আমার এখন শব্দটা ইউজ করছি ডগ ফাইট, কিন্তু ওই সময় বাংকারে বসে বাবার সঙ্গে আমি আমাদের মাথার উপর দিয়ে ইন্ডিয়ান ফাইটার উড়ে যেতে দেখেছি আর কি। তো ওখানে আমার জন্ম, কিন্তু এরপরে আমরা নাটোরে চলে আসি। আচ্ছা। নাটোরে আমার বেড়ে ওঠা, আমার শৈশব, আমার কৈশোর, তারুণ্য, পুরো সময়টাই আমার নাটোরে কেটেছে। আচ্ছা, পরবর্তীতে এই বড় হয়ে ওঠা এবং ধীরে ধীরে আপনি কোন সময়টা আসলে উপলব্ধি করলেন যে সাংস্কৃতিক বিভিন্ন শাখায় আসলে আপনার একটা আগ্রহ রয়েছে? আমি খুব ছোটোবেলা থেকেই আসলে খুব পলিটিক্যাল কনসাসনেস যেটাকে বলে সেটা আমার খুব ছোটোবেলা থেকে তৈরি হয়েছে। আমি কালচারাল সাইডটা পরে যাই। আচ্ছা। কিন্তু আমি রাজনৈতিক সচেতনতা যেটাকে বলে সেটা আমার খুব ছোটোবেলা থেকে তৈরি হয়। কীভাবে আমি তোমাকে বলি, আমরা তো নাটোরে আসলাম তখন আমার বয়স হার্ডলি 7-8 এরকম আর কি, 9 এরকম একটা বয়স। তখন মুজিববাদী শাসন চলছে আর কি, বাকশালীর শাসন আর কি, আওয়ামী লীগের প্রথম শাসন যেটা সেটা চলছে। তো ওটা থেকে আরেক দুঃসময় ছিল এটা। তখন এই আজকে যেমন তারুণ্য জেনজি বলি যাদেরকে আমরা, বা তোমরা যারা এই রেভলিউশন করেছো, ওই সময় যারা মুজিববাদী দুঃশাসনের বিরুদ্ধে যারা লড়তো তারা ছিল জাসদ, তাদেরকে জাসদ বলা হতো, জাতীয় সমাজতান্ত্রিক দল আর কি। তো তাদেরকে এই বাকশালীরা ধরে নিয়ে আসতো, কারণ তারা শেখ মুজিবের দুঃশাসনের বিরুদ্ধে তারা প্রতিবাদ করতো, মুজিববাদীদের সাথে, রক্ষী বাহিনীর সাথে তারা লড়াই করতো। তো ওই সময় ওদেরকে ধরে এনে এই রক্ষী বাহিনী ক্যাম্পে খুব টর্চার করতো। তো কিছু টর্চারের দৃশ্য আমার মনে আছে। তো যে আমাদের নাটোরে আমাদের বাড়ির পাশে একটা ডাকবাংলো ছিল, সেখানে কাঠবাদাম গাছের সাথে ঝুলিয়ে ঝুলিয়ে এই জাসদের কর্মীদেরকে পিটানো হতো, সারাদিন ঝুলে রাখতো এবং এভাবে পিটাইতো ওদেরকে। তো তখন
বুঝতাম যে আমরা আমরা দেখতাম আর কি, এই অনেক লোকজনের মধ্যে আমরা দেখতাম, তখন একটা শব্দ কানে আসতো, এটা জাসদ জাসদ। তো পরবর্তীতে যখন বোঝা শিখলাম তখন দেখলাম যে এরা হচ্ছে মানে মুজিবের দুঃশাসন এবং অত্যাচারী, এরা একদল জালিম আরেকদল মজলুম, এই বোধটা ওই ছোটোবেলাতেই তৈরি হয়ে গেছে। এবং তখন থেকে আমরা আসলে এই মুজিববাদ, বাকশাল, আওয়ামী লীগ এই শব্দগুলো আমাদের কাছে একটা ঘৃণা এবং এক ধরনের মানে জালিমের প্রতিশব্দ হিসেবে মানে জেনে আমরা বড় হয়েছি। এরপরে যখন বড় হলাম, বড় হয়ে দেখলাম যে যখন বুঝতে শিখলাম আর কি, রাজনীতি পরিপূর্ণভাবে যখন রাজনীতি বোঝা শিখলাম, কলেজ স্কুল পেরিয়ে কলেজে ওটাই দেখলাম দেশে তখন আরেক দুঃশাসন, মানে এরশাদের দুঃশাসন। তখন আমরা বলতাম স্বৈরাচার, হাসিনা যেমন ফ্যাসিস্ট, এরশাদকে বলতাম আমরা স্বৈরাচার। তো তখন যেটা হয় আর কি, যেহেতু ছোটবেলা থেকেই ওই বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, আওয়ামী দুঃশাসন, মানে আমাদের কোর্সটা আসলে মানে বেড়ে ওঠার কোর্সটা হয়েছে একদম পলিটিক্যাল, মানে ভেরি মাচ পলিটিক্যাল। তো কলেজে ঢুকেই মানে ওই ক্লাস আর রাস্তায় মিছিল এরশাদের বিরুদ্ধে, এই মানে জীবন তখন শুরু হলো। আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে দিতেই আমার নামে 8টা মামলা হলো। আমি হুলিয়া নিয়ে পালিয়ে ঢাকায় আসলাম এবং এরশাদের পতন হলো। এটা হচ্ছে এই 8টা মামলা কি মানে আপনি রাজনীতির সাথে যুক্ত ছিলেন সেই সময়? আমি একদম তখন স্টুডেন্ট পলিটিক্সের সাথে আমি যুক্ত ছিলাম এবং ওই সময় মামলাগুলো হয় আর কি, এবং সবাই মিথ্যা মামলা, যার ফলে আমার নামে হুলিয়া জারি হয়েছিল। আমি মানে ঢাকায় আমার প্রথম আশাটাই ছিল হচ্ছে পালিয়ে আসা ঢাকায়। সেই যে ঢাকায় আসলাম, তারপরে এরশাদের পতন হলো। এরশাদের পতনের পরে ওই সময় তখন যেহেতু ভিতরে শিল্প সাহিত্যের ব্যাপারটা ছিল এবং এরশাদ বিরোধী আন্দোলনে তখন মানে কালচারাল উইংটা, মানে এই দেশের কালচারাল উইং খুব প্রবল অ্যাক্টিভ ছিল এরশাদের বিরুদ্ধে। তখন পথনাটক হতো, প্রচুর কবিরা কবিতা লিখত এরশাদের দুঃশাসনের বিরুদ্ধে, মঞ্চ নাটক হতো। তা আমি খুব দ্রুত থিয়েটারের সাথে জড়িয়ে গেলাম ঢাকায় এসে। থিয়েটারে আমি 1 বছরের একটা অভিনয়ের উপর একটা কোর্স করলাম, আর গ্রুপ থিয়েটার নাট্যচক্রে আমি রেগুলার মানে মঞ্চে অভিনয় করতাম। ওই সময় আমার শিল্প সাহিত্যের অন্যান্য যত মানে, কারণ থিয়েটার যখন তুমি করবা, সে থিয়েটারের সাথে প্রচুর বিষয় জড়িত, লাইট, সাউন্ড, লিটারেচার, হিস্ট্রি, মানে বাংলা নাটক, সাংস্কৃতিক নাটক, ইউরোপিয়ান নাটক, এই অনেক কিছু থাকে। এইগুলো যখন পড়তে 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 সংস্কৃতির শিল্প সংস্কৃতির মানে সমস্ত মাধ্যমগুলোর সাথে আমার আস্তে আস্তে প্রেম হওয়া শুরু হলো। আচ্ছা, এর মধ্যে তখন আমি পিঙ্ক ফ্লয়েড শুনি, গান শুনি, মানে এবং পিঙ্ক ফ্লয়েড হচ্ছে খুব পলিটিক্যাল গান। এদের মানে এদের লিরিকের মধ্যে অনেক পলিটিক্স, বিশ্ব রাজনীতি, অনেক গভীর চিন্তাবোধ। পিঙ্ক ফ্লয়েড শুনতে শুনতে তখন মনে হয় বাংলা গান এরকম হয় না কেন, এরকম বোধ থেকে তখন গান লেখা শুরু করলাম, এবং যার ফলে আমার গানগুলো এরকম যেটাকে বলে সাইকেডেলিক বা সাবজেক্টিভ এরকম হয়ে উঠতে শুরু করলো। আমি প্রথম আমার হিট গান ছিল জেমসের গাওয়া জেল থেকে বলছি। এই স্টোরিটা অনেক বলছি, এটা নিয়ে নাই কথা বলি। জেল থেকে বলছি, তারপরে বিভিন্ন সাবজেক্টিভ গান লেখা শুরু করলাম। বন্দি জেগে আছে, তারপরে বড়বাবু মাস্টার, নাটোর স্টেশন, পেশাদার খুনি, মানে এই টাইপের সব উইয়ার্ড বিষয় যেগুলো কখনো গানে আসতে পারে না। তো এগুলো নিয়ে গান লেখা শুরু করলাম। পাশাপাশি 90 দশক ছিল কবিতার সময়, তখন কবিতা লিখছি, গান লিখছি, মঞ্চে অভিনয় করছি। ইন দি মিন টাইম আমি একটা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে প্রবেশ করলাম। আমি মডেল ছিলাম, সেঞ্চুরি ফেব্রিক্স নামে এক কোম্পানির আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলাম। আমার ওই সময় বিটিভিতে আমার একটা অ্যাড দেখাতো, মানে খুব পপুলার একটা অ্যাড ছিল, দ্য কমপ্লিট ম্যান নামে। তারপরে কবিতা তো লিখছি, তখন কবিতার সময় ছিল আসলে। তখন যুগটাই ছিল হচ্ছে কবিদের। এখন যেমন সেলিব্রিটি হচ্ছে কথা সাহিত্যিকরা, তো 90 দশকে কবিরা ছিল সেলিব্রিটি, কারণ প্রেম থেকে আসলে প্রতিবাদ সবকিছুই তো প্রেম, দ্রোহ সবই কবিতার ভিতর দিয়ে আসলে। তো তখন অলরেডি ওই সময়ে আমার একটা কাব্যগ্রন্থ বেরোয়, ইচ্ছে হলে ছুতে পারি তোমার অভিমান।
এটা প্রথম মানে কাব্যগ্রন্থেই বেশ মানে পাঠকদের মধ্যে আমি ভালো সাড়া পাই, এবং ওই কাব্যগ্রন্থের একটি কবিতা খুবই জনপ্রিয়তা লাভ করে, সেটার নাম ছিল প্যারিসের চিঠি, এবং জেমস ওই কবিতাটা জেমস মানে গেয়েছিল আর কি, সেটার নাম ছিল প্রিয় আকাশী। তো এটা খুবই জনপ্রিয় একটা গান এবং জনপ্রিয় একটা কবিতা হয়ে উঠলো। তো এই তো এইভাবে চলছে লেখালেখি। মানে আমার মনে হয় আমার কোশ্চেনের অ্যান্সারটা এই পর্যন্ত এসে থামা উচিত। আচ্ছা ভাই, তার মানে তো হচ্ছে আপনি আসলে বলতে গেলে বাংলাদেশের পলিটিক্যাল ট্রানজিশনের সবগুলো পর্যায়ে আপনি দেখে এসেছেন। তো সেই জায়গা থেকে আমি আপনার কাছে জানতে চাইবো, কারণ আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটাতে আপনি একদম পারফেক্ট একটা মানুষ প্রশ্ন করার জন্য, যে এই যে আমরা 2024-এ যে জুলাইয়ের যে আমাদের যে মানুষের যে অভ্যুত্থানটা দেখতে পেলাম, এই বিষয়টিকে আপনি যদি সেই 71 কিংবা 71 পরবর্তী সময়ে এরশাদের পতন, এই জায়গাগুলোর সাথে তুলনা করে দেখেন, আপনার কাছে কি মনে হয় যে বর্তমানের এই যে আন্দোলনটা সেটা আসলে ওগুলোর তুলনায় কোন দিক থেকে আলাদা ছিল, নাকি একই রকমই ছিল জিনিসটা? আমাদের না কেন যে বারবার এত আন্দোলন করতে হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে এইখানে, যে কেন আমাদের এই উপমহাদেশের এই অঞ্চলে কেন বারবার এত রক্ত দিতে হচ্ছে আমাদেরকে, সমস্যাটা কোথায়? তো এটা যখন ইতিহাস নিয়ে চিন্তা করি তখন আমার মনে হয় কি, যে আসলে আমরা প্রতিবারই রক্ত দিয়েছি, কিন্তু এরপরে যে সুফলটা ভোগ করার কথা সেটা আমরা ভোগ করতে পারিনি। যেমন তোমাকে আমি একটা কথা বলি, এই উপমহাদেশে আমরা যে জমিনের উপর এখন বসে আছি, যে আমরা বলি যেটা স্বাধীন দেশ, এটা আমাদের পূর্বপুরুষরা যখন এই জমিন যখন দাবি করে, কিসের ভিত্তিতে দাবি করেছিল? তারা বলেছিল যে পুরা হিন্দুস্তান যখন ভাগ হওয়ার উপক্রম হলো, তারা বলেছিল যে মুসলমানদের জন্য একটা আলাদা স্বদেশ ভূমি থাকতে হবে, লড়কে লেঙ্গে পাকিস্তান। আমাদের পূর্বপুরুষরা এই লড়াই করে পাকিস্তান কায়েম করেছে। তো পাকিস্তান কায়েম করাটা যে মানে সঠিক ছিল, এটার প্রমাণ হচ্ছে আজকের কাশ্মীর, আসাম এবং ইন্ডিয়ার ভিতরে মুসলমানদের যে দুরবস্থা। সেটাই, তার চেয়ে আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আমরা অনেক ভালো আছি, আমাদের একটা স্বাধীন ভূখণ্ড আছে। পাকিস্তানের মুসলিমরা, বাংলাদেশের মুসলিমরা, আমরা অ্যাটলিস্ট ওই কাশ্মীরের মুসলমানদের চেয়ে ভালো আছি। অবশ্যই। তো আমরা পাকিস্তান কায়েম করলাম। তো পাকিস্তান কায়েম হয়েছিল কিসের ভিত্তিতে? ইসলামের জন্য, মুসলমানদের জন্য পাকিস্তান তৈরি হয়েছিল। এবং ওই সময় একটা খুব পপুলার স্লোগান ছিল, যে সেই স্লোগানটা ছিল পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। যে মানে মানে কলেমার প্রতিষ্ঠার জন্য আসলে পাকিস্তান তৈরি হয়েছিল। কিন্তু যখন পাকিস্তান তৈরি হলো, তখন এই অঞ্চলের নেতারা করলো কি, পাকিস্তান থেকে ইসলামকে সরিয়ে ওখানে কায়েম করলো, সেকুলার স্টেট তৈরি করলো। পাকিস্তান হয়ে উঠলো একটা সেকুলার স্টেট। তো সেকুলার স্টেট যখন হবে, যখন মানে মানুষের তৈরি তন্ত্র মন্ত্র, এবং তুমি যখন যেই লক্ষ্য থেকে সরে মানে যখন তুমি একটা রাষ্ট্র কায়েম করবে, তখন সেই রাষ্ট্র কোনোভাবেই আসলে ইনসাফ কায়েম করতে পারবে না। সেই রাষ্ট্র আসলে কোনোভাবে রাষ্ট্রের পক্ষে সম্ভব না পরিপূর্ণভাবে ন্যায় সাম্য স্টাবলিশ করা। যথারীতি যেটা হলো, তারা সেকুলার গণতান্ত্রিক, পুঁজিবাদী গণতান্ত্রিক সেকুলার রাষ্ট্র কায়েম করলো, এবং সেটাও হয়ে গেলো একটা বেইনসাফির রাষ্ট্র। পাকিস্তানিরা আমাদের সাথে বেইনসাফি করা শুরু করলো, আমাদের অধিকার দেওয়া বন্ধ করে দিল। আমাদের যেটা অধিকার, রাজনৈতিক অধিকার, তারপরে যে দাবিগুলো তখন ছিল যে এখানে পণ্য উৎপাদন হয়, আমরা কিনি বেশি দামে, আর সেই পণ্য পশ্চিম পাকিস্তানে গেলে সেটা ওরা কিনে মানে কম দামে। এই যে বৈষম্য তৈরি হলো, এই বৈষম্য আস্তে আস্তে আমাদের ভিতরে এই যে জাতিগত বিভেদ তৈরি করলো। আমরা এতদিন সবাই মুসলিম ছিলাম, যেই আমরা রাষ্ট্র পেলাম, যেই আমাদের উপর যখন মানে আমাদের মুসলিম ভাইরাই ওই পাঞ্জাবিরা আমাদেরকে যখন শাসন করা শুরু করলো, কিংবা ওই পাঠানরা, কিংবা ওই সিন্ধি, এরা যখন আমাদেরকে শাসন করা শুরু করলো, দেখা গেল যে ও আচ্ছা, তো বাঙালি মাছ খায়, গায়ের রং কালো, আচ্ছা এর আবার এর আবার লিডারশিপ কি, মানে বেইনসাফি করা শুরু হলো আর কি। সেই বেইনসাফি থেকে, বঞ্চনা থেকে আমরা প্রতিবাদ করলাম, আমরা আবার রক্ত দিলাম, দিয়ে আমরা কী করলাম, আমরা স্বাধীন হলাম। তো আমরা যখন স্বাধীনতা যুদ্ধ করি, আমাদের সামনে 3টা বিষয় কাজ করেছে। একটা হচ্ছে মানবিক মর্যাদা,
সাম্য, আরেকটা হচ্ছে মানবিক মর্যাদা, সাম্য, ন্যায় বিচার। এই তিনটা বিষয় ছিল তখন আমাদের মুক্তিযুদ্ধের কিন্তু বেসিক। এটাকে নিয়ে আমরা এগুলো চেয়েছিলাম আসলে পাকিস্তানিদের কাছে, ওরা আমাদেরকে দেয় নাই। তার মানে তুমি যদি দেখো এই তিনটাকে যদি তুমি আলাদা করে বিশ্লেষণ করে, তিনটা মিলে কিন্তু একটা, এই তিনটা মিলে আসলে ইসলাম। আমরা আসলে ইসলাম চেয়েছিলাম, কারণ আমাদের পূর্বপুরুষরা এই ইসলামকে বেস করেই তো এই জমিন সৃষ্টি করেছিল, এই জমিনের মানে স্বাধীনতা চেয়েছিল মুসলমানদের বাসযোগ্য করার জন্য। তো মুসলমানের বাসযোগ্য করার সময় আমরা যখন আবার পাকিস্তানের সাথে লড়লাম, তখন আমাদের যে দাবিটা ছিল সেই দাবিটা দেশ স্বাধীনের পর কী হলো, তখন শেখ মুজিব কী করলো, বা ওই সময়ের যারা ভারতপন্থী বুদ্ধিজীবীরা বা ভারতপন্থী নেতারা, তারা আমাদের উপর চাপিয়ে দিল আমাদের বিশ্বাসের বাইরের সব জিনিস। এরপর তারা পাকিস্তানি লিডাররা দিয়েছিল আসলে সেকুলারিজম, এরা এসে সেকুলারিজমের সাথে দিল পুঁজিবাদ, তার সাথে আবার দিল কমিউনিজম, তারপরে দিল বাঙালি জাতীয়তাবাদ। মানে এবং তারা বলা হচ্ছে এগুলো আমাদের চেতনা, এগুলো আমাদের চেতনা ছিল মিথ্যা কথা, এগুলো আমাদের মুক্তিযুদ্ধের চেতনা। মুক্তিযুদ্ধের চেতনা ছিল হচ্ছে আমাদেরকে ওরা মানে বঞ্চিত করেছিল, আমাদের মানে রাজনৈতিক ক্ষমতা থেকে বঞ্চিত করেছিল, সম্পদের সুষম বন্টন থেকে ওরা আমাদের বঞ্চিত করেছিল। এই বঞ্চনা থেকে আমরা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছিলাম। আমরা সেকুলারিজমের জন্য লড়াই করিনি, আমরা কমিউনিজমের জন্য লড়াই করিনি, কিন্তু এই জিনিসগুলো আমাদের ইয়াতে দিয়ে দেওয়া হলো, আমাদের সংবিধান দিয়ে দিল, আমাদের রুলিং সিস্টেমের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। ফলে যা হলো তাই, শেখ মুজিব সুযোগ মানে যেহেতু শাসন ব্যবস্থার মধ্যেই গলদ আছে, শেখ মুজিব রাষ্ট্র ক্ষমতা দখল করার পরে দানব হয়ে উঠল এবং কায়েম করলো বাকশাল। আবার আমাদের যে আমি যেই শুরুতে যেটা বললাম যে জাসদ যাদের কথা বললাম, 30,000 জাসদ প্রাণ দিয়েছে শেখ মুজিবের বিরুদ্ধে লড়াই করতে, যে 30,000 জাসদের ইয়াং তরুণরা প্রাণ দিয়েছে। তা আমাদের এই লড়াই চলছে। এরপরে কী হলো, শেখ মুজিবের পতন হলো, আবার বাংলাদেশ চলছে। হঠাৎ আবার আরেক সময় এসে 90 দশকে এসে আরেক স্বৈরাচারের এসে আমাদের কাঁধে বসলো। 90 দশক আমরা আবার রক্ত দিলাম, তারপর সেও গেল। এবার আমরা এমন এক সিস্টেম, এমন এক রাষ্ট্র কাঠামো তৈরি করলাম যে প্রবলেমগুলো সলভ হচ্ছে না, যে এসে ক্ষমতায় বসে সেই দানব হয়ে ওঠে, এমন এক রাষ্ট্র ব্যবস্থা আমরা কায়েম করলাম। মানে শেখ মুজিবের পতনের পর থেকে 90 পর্যন্ত আমরা সুষ্ঠু রাষ্ট্র তৈরি করতে পারি, নির্মাণ করতে পারিনি, যার ফলে আমাদের কাছে 90-তে রক্ত দিতে হয়েছে। 90 রক্ত দেওয়ার পর মনে হয় এটাই বোধহয় শেষ, তত্ত্বাবধায়ক সিস্টেম আসলো, গণতান্ত্রিক একটা পরিবেশ তৈরি করা হলো, বেশ কিছুদিন বেশ ভালোই গেছে। এরপরে তো যা আছে আগেই, ওর বাপ যেমন করেছিল, হাসিনার বাপ, হাসিনা এসে সেই তার চেয়ে আরও বড় দানব হয়ে উঠলো তো একদম পুরো দেশটাই ইন্ডিয়ার হাতে তুলে দিল। তো আসলে এগুলো হচ্ছে এই যেই নির্যাতন এবং জুলুম আমরা ফেস করে এসেছি এবং স্টিল আমরা করলাম, আমাদের এখনও তো ক্ষতটা দগদগে। এটা আমার সময় সব কিছু আমাদের মানে গোড়ায় গলদ রয়ে গেছে। আমরা এমন একটা রাষ্ট্র নির্মাণ করতে পারিনি যে রাষ্ট্র আমাদের বিশ্বাসের উপর দাঁড়ায়, যে রাষ্ট্র আমাদের বিশ্বাসকে ক্যারি করে। আমরা বিশ্বাস করি এক, আমাদের রাষ্ট্র হচ্ছে আরেক। তো যার ফলে যা হবার তাই হয়েছে। এবং আমি জানি না নতুন করে সংবিধান সংশোধন হচ্ছে, এখন এই সংবিধান সংশোধন করে যদি আমাদের বিশ্বাসের প্রতিফলন থাকে এই সংবিধানের মধ্যে, তাহলে আশা করা যায় যে আগামী বাংলাদেশ ভালো থাকবে। কিন্তু এর মধ্যে যদি আমাদের সেই বিশ্বাসের প্রতিফলন না ঘটে, তাহলে এতক্ষণ আমি তোমাকে যে ইতিহাসের ধারাবাহিক জুলুম, বঞ্চনা আর অত্যাচারের যে গল্প এতক্ষণ তোমাদেরকে আমি বললাম, তাহলে হয়তো ভবিষ্যতে আমাদেরকে আবারও তেমনটা ফেস করতে হবে। সেটাই, সেখানে হয়তো 90-এর পরে 2024 এই গল্পগুলো আবার হয়তো 20 বছর পরে কেউ একজন বলবে। রাইট। আচ্ছা, জুলাইয়ের যে পুরো আন্দোলনটা আমরা দেখেছি, যেটা ট্রিগারিং পয়েন্ট আসলে ছিল কোটা বিরোধী আন্দোলন বা কোটা সংক্রান্ত। আমি একটু আপনার কাছে আপনার মানে পার্সপেক্টিভটা জানতে চাইবো যে শুধুমাত্র কি এই একটা কোটাকে নিয়েই আসলে এত বড় গণ অভ্যুত্থান, নাকি আসলে এর পিছনে আসলে মানুষের অনেক দিনের একটা চাপা ক্ষোভ ছিল? দেখো, কোটা দাবিটা একটা খুবই একটা ছোট্ট একটা দাবি, এটা খুব একটা নগণ্য দাবি। পুরো 16 বছরের হাসিনার আমলে এরকম অনেক দাবি দাওয়া নিয়ে মানুষ রাস্তায় নেমেছিল এবং প্রতিটা দাবি দাওয়াকে স্ম্যাশ করে দেওয়া হয়েছে।
তো এইভাবে একেবারে স্ম্যাশ করতে করতে হাসিনার এমন এক কনফিডেন্স তৈরি হয়ে গেছে যে এরপরে আর মানে কোনো কিছুকেই সে আর আসলে মানে পরোয়া করতো না। কারণ এই আন্দোলনের আগে একটা বড় আন্দোলন দানা বেঁধেছিল, বিএনপি একটা পল্টনে একটা বড় জমায়েত তৈরি করেছিল, সেটাকে ওরা খুব মানে সাকসেসফুলি স্ম্যাশ করেছিল। তো যার ফলে কোটা আন্দোলনটাকে হাসিনা পাত্তাই দেয়নি। তো এটা একটা খুব মানে যেটাকে বলে নিষ্পাপ ধরনের একটা আন্দোলন, ছোট আন্দোলন ছিল, কিন্তু মানুষ আসলে একটা স্পার্কের জন্য অপেক্ষা করছিল। 16 বছর ধরে মানুষ নির্যাতিত হতে হতে, অপ্রেসড হতে হতে, মানে সমস্ত অধিকার মানে মানে হারিয়ে মানুষের আসলে একটা দিশা খুঁজছিল আসলে মানুষ, যে কিভাবে এখান থেকে মুক্তি পাওয়া যায়। এই মুক্তির জন্য আমরা কি করতাম? আমরা তাকিয়ে থাকতাম চায়নার দিকে, আমরা তাকিয়ে থাকতাম আমেরিকার দিকে, আমরা মনে করতাম জাতিসংঘ বোধহয় এসে আমাদেরকে উদ্ধার করবে, কিংবা আমরা মনে করতাম যে হাসিনার তো বয়স হচ্ছে, কোনো একদিনও মারা যাবে, তারপর আমরা উদ্ধার পাবো। এরকম করে আমরা আসলে এদিক ওদিকে তাকাতাম। তো আল্লাহ তাআলার প্ল্যান ছিল ভিন্ন। তো আল্লাহ মশা দিয়েও বড় বড় ফেরাউনকে, বড় বড় নমরুদকে আল্লাহ তাআলা অনেক ছোট ছোট জিনিস দিয়েও আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। তো কোটা আন্দোলন সেই এরকম একটা ছোট আন্দোলন ছিল আর কি। তো আল্লাহ তাআলা হাসিনাকে ধ্বংস করার জন্য এই ছোট আন্দোলনটাকে আল্লাহ তাআলা এমন এক বরকত দিয়ে দিলেন যে এখান থেকেই তার পতন মানে ত্বরান্বিত হলো আর কি। এই আন্দোলনের পুরো সময়টা আমরা দেখেছি যে ছাত্রদের ভূমিকা সব থেকে বেশি ছিল, ছাত্ররা আসলে সবসময় মাঠে নেমেছে। আপনার জায়গা থেকে আসলে ছাত্রদেরকে আপনি কিভাবে দেখেছেন? তারা যেভাবে শুরুর দিকে তো আসলে পুরো আন্দোলনটা সমন্বিত ছিল না, একটু এলোমেলোভাবে ঢাকা ভার্সিটিতে বের হচ্ছে কি অথবা দেখা যাচ্ছে যে উত্তরা কোনো একটা ইউনিভার্সিটিতে কয়েকজন স্টুডেন্ট বের হচ্ছে, তারা হয়তো মার খাচ্ছে, চলে যাচ্ছে। এই ছাত্ররা যে পুরো আন্দোলনটাকে সংগঠিত করলো, এই বিষয়টা কিভাবে হলো? আপনি কিভাবে দেখেছেন পুরো বিষয়টাকে? ছাত্ররা তো আসলে এটা একটা ঐতিহাসিক একটা পরম্পরা। আমাদের ছাত্ররা যেটা করেছে এটা একটা ঐতিহাসিক পরম্পরা। আমাদের সেই 69-এর মানে গণ অভ্যুত্থান থেকে শুরু করে এরপরে যত 90 সবাই ছাত্ররাই করে আসলে মূলত, তো বা করেছে। তো সেই পরম্পরায় আমাদের মানে তোমাদের জেনারেশন এসে এটা করেছো। তো কি যেন কোশ্চেনটা অ্যাকচুয়ালি ছিল, আমি একটু ছাত্ররা আসলে আপনার জায়গা থেকে ব্যাপারটা কেমন ছিল? ছাত্র আসলে কিভাবে এই পুরো বিষয়টাকে সংগঠিত করলো, যে একটা আন্দোলন একটা এত বড় পর্যায়ের গেল? আচ্ছা, এটা সংগঠিত ছিল না, এটা সংগঠিত ছিল না। এটা যখন এই 9 দফা এত দফা 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 যখন খেলা চলছে, তখন আসলে এটা মোটেই সংগঠিত ছিল না, এটা শুধুমাত্র ছাত্রদেরই আন্দোলন ছিল। কিন্তু যখন সামহাউ এক দফায় যখন আসলো, তখন এই যে আমি একটু আগে বললাম না একটা স্পার্কের দরকার ছিল, তখন আর মানুষ আর ঘরে বসে থাকেনি। মানে জনতা, ছাত্রদের সঙ্গে তখন জনতা আসলে মিলে গেছে। চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি আমাদের সন্তান তুল্য স্টুডেন্ট, যারা আমাদের সন্তান তুল্য, তোমাদের বয়স তো বেসিক্যালি আমার ছেলেরা তোমাদের বয়সী অবশ্যই। তো আমাদের সন্তান তুল্য স্টুডেন্টরা যখন এবার চোখের সামনে মানে নির্মমভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে, এটা আর এই দেশের মানুষ আর বরদাস্ত করতে পারে নাই। তো যার ফলে এটা এবং এই অ্যাঙ্গার, এতদিনের বঞ্চনা, আর এক দফা যখন এই সব কিছু যখন এক মানে সমান্তরাল যখন এসে মিলেছে, তখন আসলে এই আন্দোলনটা আর হাসিনার আর কন্ট্রোলের বাইরে চলে গেছে। হাসিনার পতন ঘটতই, সেটা যদি 5 তারিখেও না হতো, তাহলে হয়তো আরও 1 মাস পরে বা হোয়াট এভার, হাসিনার আর মানে বাঁচার কোনো উপায় ছিল না। মানে এটা ঘটতই, হয়তো আরও মানুষ মারা যেত। হাসিনার তাবেদার হয়তো কোনো সেনাপ্রধান থাকতো, সে হয়তো হাসিনার কথা অনুযায়ী আরও কিলিং করতো। কিন্তু দিন শেষে আমরাও হয়তো ভায়োলেন্ট হয়ে উঠতাম, আমরাও হয়তো মানে ওই মুক্তিযুদ্ধের মতো অস্ত্র হাতে তুলে নিতাম। এরকম ঘটতে পারতো। একটা সময় আমার তাই মনে হয়েছিল। আমি পরে জানলাম যে আমাদের সমন্বয়করা ওরাও ওইভাবে ভাবা শুরু করেছিল যে আমরা অস্ত্র তুলে নেব হাতে, এছাড়া তার উপায় থাকতো না। কারণ 5 তারিখের ওই মুভমেন্ট যদি ফেল করতো, ওরা যদি দমন করে ফেলতো, তাহলে কি হতো? আমাদের অস্তিত্বই থাকতো না। তা আমরা অস্তিত্ব রক্ষার জন্য তখন কি করতাম? তখন আমরা অস্ত্র তুলে নিতাম, মানে বাঁচার জন্য হলে অস্ত্র তুলে নিতাম তখন। যার ফলে দেশ গৃহযুদ্ধের দিকে চলে যেত। আমরা তখন নিজেরাই মারামারি করতাম।
আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সেভ করেছেন এরকম ডিজাস্টার থেকে। এরকম ডিজাস্টারের দিকে আমাদের যেতে হয়নি। তার আগে আল্লাহ আমাদের উপর রহম করেছেন এবং স্বৈরাচারের পতন ঘটিয়েছেন। ভাই, আপনি তো পুরো সময় আসলে দৃশ্যমানভাবেই ছাত্রদের পক্ষে ছিলেন, জনতার পক্ষে ছিলেন, ন্যায়ের পক্ষে ছিলেন। আপনার কাছ থেকে কিছু ঘটনা জানতে চাইবো যে আপনি আসলে কি দেখেছেন, কারণ আমরা আমাদের এই পুরো পডকাস্ট সবগুলো এপিসোড আমরা চেষ্টা করেছি যে যারা এসেছে আমাদের সাথে গেস্ট হিসেবে তাদের নিজস্ব অভিজ্ঞতাগুলো জানা। আপনার যদি কিছু অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেন যেটা হয়তো বাইরের মানুষ ফেসবুকের ভিডিওতে কখনো দেখেনি। আমি তো বললাম না যে হাসিনার শাসনের ডে 1 থেকে আমি লেখালেখি করছি, মানে একদম তখন হয়তো রাস্তা নামার প্রয়োজন হয় নাই। বিভিন্ন সময় ওই নিরাপদ সড়ক আন্দোলন হয়েছে, তারপর যে ভ্যাট নিয়ে বেসরকারি ইউনিভার্সিটির স্টুডেন্টরা প্রতিবারই স্টুডেন্টরা নামার চেষ্টা করেছে বা স্টুডেন্টরা রাস্তায় নেমেছে, প্রতিবারই আমি তাদের সঙ্গে ছিলাম। সঙ্গে থাকা মানে তাদেরকে মোরাল সাপোর্ট দিয়েছি। ওই সময়গুলোতে হয়তো রাস্তায় ওইভাবে নামতে হয়নি, কারণ প্রয়োজন হয়নি। কিন্তু যখন মানে হাসিনা যখন থেকে মানে ক্ষমতা তার দুঃশাসনের যখন শুরু হলো যে টার্ম থেকে, তখন আমি একদম ডে 1 থেকেই মানে একদম রুথলেসলি এবং মানে মানে কোনো রকম রাগ ঢাক ছাড়াই আমি হাসিনাকে স্বৈরাচার বলতাম, জালিম বলতাম। এই শব্দগুলো আমি কোনো রাগ ঢাক ছাড়াই মানে আমি লিখতাম। তো এই পুরো 16 বছরের এই সময়টায় ডে 1 থেকে এগুলো লিখে গেছি। লিখতে 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 যখন একদম শেষের দিনগুলোতে এসে তখন দেখলাম যে এখন আর আসলে খালি লিখলেই হবে না, এখন ফিজিক্যালি রাস্তায় নামতে হবে। এবং তখন রাস্তায় নামা শুরু করলাম বিভিন্ন, স্পেশালি পুরা জুলাই মাস জুড়েই আর কি, পুরা জুলাই মাস জুড়েই আমি বিভিন্ন, তখন অলরেডি বিভিন্ন জায়গায় সভা সমিতি, স্পেশালি ইন্টেলেক্টদের, তখন আমরা আস্তে আস্তে কিছু লেখক হচ্ছি, রাস্তায় প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ানো, কিংবা ওই শাহবাগের মোড়ে কোনো ইস্যুতে খুব বেশি মানুষ না, হয়তো ম্যাক্সিমাম আমরা 10-12 জন, পাশাপাশি হয়তো 200-300 মানুষ সামনে দাঁড়িয়ে আছে। তো এরকম সমাবেশগুলোতে বা জমায়েতগুলোতে অ্যাটেন্ড করা শুরু করলাম। এরপর যখন 19 তারিখে যখন আবু সাইদের হত্যাকাণ্ডের পর দেখলাম যে আর কোনোভাবেই থাকা যায় না, বসে থাকা যায় না, এখন ফুল অ্যাক্টিভ হয়ে যেতে হবে। তখন আমরা মানে আমি পার্সোনালি আমি বলছি যে বিভিন্ন জায়গায় এই শাহবাগে এবং ওই মিরপুরে, উত্তরা, এই জায়গাগুলোতে আমি স্টুডেন্টদের সাথে ওদের জমায়েতগুলোতে বা ওদের মিছিলগুলোতে আমি থাকার চেষ্টা করতাম। এবং শেষের দিকে যখন আন্দোলন যখন একদম তুঙ্গে, তখন আমরা যেটা খুব সিগনিফিক্যান্ট ছিল, রবীন্দ্র সরোবরে ধানমন্ডির আমরা মিউজিশিয়ানরা, আমি তো এমনিতেই নর্মালি বিভিন্ন জায়গায় যাচ্ছি সব সময়, তা আমার কাছে মনে হচ্ছে যে মিউজিশিয়ানদেরও একটা বড় ভূমিকা আছে। স্পেশালি মিউজিশিয়ানদেরকে তো ইয়াং জেনারেশন ফলো করে, তো মিউজিশিয়ানদের একটা বড় ভূমিকা আছে। তো তখন আমরা একটা জমায়েত করলাম রবীন্দ্র সরোবরে। সেই জমায়েত থেকে আমাদের প্ল্যান হলো যে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা ওদেরকে সাপোর্ট দিব, এবং ওই দিনই 3 তারিখে শহীদ মিনারে জমায়েত হচ্ছে, একটা বড় জমায়েত শহীদ মিনারে। এবং আমরা এখানে মিটিং শেষ করে আমরা ওদের সাথে যে সহমর্মিতা বা ওদের সাথে আমরা মানে মিলিত হব আর কি। তা আমরা ওখানে করলাম, সমাবেশ করলাম, আমরা আমাদের বক্তব্য রাখলাম, প্রচুর মিডিয়া আসলো, আমাদেরকে মিডিয়ায় দেখালো, এবং এটা অনেক স্পার্ক করেছে যে আচ্ছা তাহলে মিউজিশিয়ানরাও রাস্তায় নেমেছে, শিল্পীরাও তাহলে ঘরে বসে নেই। তো ওখান থেকে আমরা মিছিল নিয়ে শহীদ মিনারের দিকে আমরা রওনা দিলাম। তো তখন দেখা গেছে যে আমরা যারা শিল্পীরা যারা জমায়েত হয়েছিল ওখান থেকে 70% নাই হয়ে গেছে, মানে ওই জাস্ট চেহারাটা দেখায় ওখানে অনেকে চলে গেছে। তো এটাও অনেক ছিল, মানে ফ্যাসিস্টদের কিছু সহযোগী ছিল, তারাও এখানে আসলে মিশেছিল। কিন্তু আমরা ওই রবীন্দ্র সরোবর থেকে শহীদ মিনার পর্যন্ত এই পথটুকু অনেক বিপজ্জনক ছিল। তখনও পুলিশ বিভিন্ন জায়গায় পুলিশ অ্যাকশন করছে, আমরা পুলিশের সামনে দিয়ে আমরা মিছিল নিয়ে শহীদ মিনারে গেছি। একটা 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 রিক্সাওয়ালা মনে আছে যেরকম সেলুট দিচ্ছে, এটা আমার চোখের সামনে, রিক্সার উপর দাঁড়িয়ে সেলুট দিচ্ছে। তারপর আমি যে শহীদ মিনারে যে একদম তখন সমন্বয়করা তখন শহীদ মিনারে একদম অনেক লোকে লোকারণ্য, এবং আমাদেরকে শিল্পী সমাজের পক্ষ থেকে
আমাকে পাঠানো হলো, আমি একদম ভিড় ঠেলে, ওখানে মাইকও নাই, কোনো কিছু তো নিতে দেয়নি, একদম সবার সামনে ওখানে যখন যে মানে মূল মঞ্চে বেদিতে যখন পৌঁছে তখন আমাকে বলতে বলা হলো যে আপনি বলেন। আমি তখন শিল্পী সমাজের পক্ষ থেকে, স্পেশালি মিউজিশিয়ানদের পক্ষ থেকে আমি তাদের সাথে মানে সহমর্মিতা এবং তাদের সাথে একাত্মতা প্রকাশ করার জন্য আমি একটা স্পিচ দিয়েছিলাম। আমার জীবনের, আমি এখনও পর্যন্ত আমার মনে হয় আমার জীবনের সবচেয়ে সেরা ভাষণটা আমি সেদিন দিয়েছিলাম, যেটা দেওয়ার পরে আর আমার গলা দিয়ে কোনো সাউন্ড বেরোচ্ছিল না, কারণ আমার সামনে হাজার হাজার মানুষ, সেই হাজার হাজার মানুষের সামনে আমাকে আমার কথাগুলোকে পৌঁছে দিতে হবে, কিন্তু আমার হাতে কোনো মাইক নাই। তো আমি আমার সমস্ত শক্তি দিয়ে আমি আসলে মানে কণ্ঠ ছেড়েছিলাম, এবং আমি বোধহয় 5-6 মিনিট বোধহয় ওখানে বক্তৃতা বা বক্তব্য দিয়েছি। এরপরে এসে আমি যখন আমার কথা বন্ধ করে মানে ইয়ে করছি, এই প্রতি আমার মুখ গলা দেওয়ার কোনো সাউন্ড বেরোচ্ছে না, আমি কথা মানে আমি ভয় পেয়ে গেছি যে আমি কি তাহলে আমার ভোকাল কর্ড টর্ড সব মানে ছিঁড়ে গেল কিনা, কিংবা আমার তখন মনে হয় আমি বাকি জীবনকে আমি কথা বলতে পারবো, আমি এরকম একটা আতঙ্কের মধ্যে পড়েছিলাম। তারপর আমি আস্তে 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 করে ওই ভিড় ঠেলে একটু নীরব জায়গায় যায় কিছুক্ষণ বসলাম, বসে দেখি যে না ব্যাক করছে না, আমার অবস্থা তখন খুবই খারাপ। তখন আমি ওইভাবে আমি বাংলা মোটরে আমার ভাইয়ের বাসায় আমি একটা রিক্সা নিয়ে গেলাম, এবং দেখলাম যে ধীরে ধীরে সময় গড়াতে থাকলাম, এটা ডেভেলপ হওয়া শুরু হলো। পরে আমি ওষুধও দিল আমাকে, আমার ভাই ডাক্তার ওষুধও দিল, তারপরে গরম পানিটা, এভাবে আস্তে আস্তে একটু একটু করে ফিরে আসতেছিল। এটা ছিল 3 তারিখ। এরপরের ঘটনা কিন্তু 4-5 এই ঘটনার দিকে যাচ্ছি। তো আমি তখন ওই জুলাই জুড়ে আমি নর্মালি যে জায়গাটায় থাকি আমি ওখানে থাকতাম না, আমি আসলে ওই সময়টা পুরো পালিয়ে থাকতাম, কারণ আমি কিছু টেলিফোন কল পেয়েছিলাম, স্পেশালি এটা ডিজিএফআই করতো আর কি, এই টেলিফোনগুলো কিছু আননোন নাম্বার থেকে ফোন দেওয়া হতো, আমি ফোনগুলো ধরতাম না। এমনি আমাকে তো এমনিতে তো আমরা তো ব্ল্যাক লিস্টেড অনেক আগে থেকেই, মানে চিহ্নিত ব্ল্যাক লিস্টেড আর কি, আমাদেরকে বিভিন্নভাবে এই স্পেশালি নির্বাচনগুলোর আগ দিয়ে অনেকভাবে থ্রেট করা হতো। ওই সময়গুলোতে আওয়ামী লীগের যতবার নির্বাচন হয়েছে প্রতিবার আমি বাসায় থাকতাম না, আমি বিভিন্ন হাইড আউটে থাকতাম। তো 3 তারিখের পর থেকে মনে করো 5 তারিখের এই সময়টা আমি আরও তখন মানে আড়ালে চলে গেছি। বাংলা মোটরে আমার এক ভাই থাকেন, তার বাসায় থাকতাম আমি তখন, এবং কাউকে বলতাম না কোথায় থাকি। তো 4 তারিখে যখন মার্চ টু ঢাকা করলো না, ঢাকায় লং মার্চের করলো, যে সবাইকে ঢাকায় আসার জন্য বললো। 5 তারিখে বোধহয় একটা গণজমায়েত বা এরকম কিছু একটা প্ল্যান করছিল। ওরা বললো যে আমরা 5 তারিখে আমরা শাহবাগ বা এরকম কোথাও আমরা একটা করব, জমায়েত করব। তো তখন তো আর্মি টার্মি নামিয়ে একবারে করে দেবো। 4 তারিখ রাতটা ছিল আমাদের জীবনের সবচেয়ে আমার জীবনের একটা সবচেয়ে মানে ভয়াবহ রাত, এবং আমি টের পাচ্ছি এই রাতে বহু মানুষ ঘুমায়নি, বহু মানুষ জায়নামাজে সেজদায় পড়ে গেছে, বহু মানুষ মানে আল্লাহর কাছে মানে প্রার্থনা ফরিয়াদ করছে, বহু মানুষ এরকম। আমি অনেকের খবর জানি যে সারা রাত অস্থিরতায় কাটছে। আমি সেই রাতে আমি স্ট্যাটাসে লিখেছিলাম, আমি স্ট্যাটাসটা হয়তো কোনো একদিন বাধাই করে রাখবো, যে ডু অর ডাই, আগামীকাল ইনশাআল্লাহ আমি শাহবাগে যাব। এটা আমি 4 তারিখ রাতে লিখছি, মানে রাত পোহালে 5 তারিখ বা 12টার পর 5 তারিখ সকালে শাহবাগে যাব। এটা লিখে তো সারা রাত অস্থিরতার মধ্যে আছি, যে বলে দিছি যখন যাবই, যতই, তখন তো কারফিউ। 5 তারিখ সকাল 8টা 8:30 এরকম একটা সময় আমি আবার স্ট্যাটাস দিলাম যে ডু অর ডাই, হাসবি আল্লাহু নিয়ামুল ওয়াকিল, দেখা হবে শাহবাগে, এরকম একটা স্ট্যাটাস লিখে আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। শাহবাগে গেলাম, শাহবাগে বলছি, বাইরে তো দেখতাম তখন পুরা কারফিউ। বাংলা মোটর থেকে আমি অলি গলি দিয়ে যখন শাহবাগে পৌঁছালাম, শাহবাগ মানে ওই যে পিজি হাসপাতাল এবং আজিজ মার্কেটের একটা গলি আছে, আমি এই ভিডিওগুলো করেছি, এগুলো আমার ওয়ালে এগুলো শেয়ার করা আছে। এই গলিতে যখন পৌঁছালাম,
ওই ভিতর দিয়ে যে দেখি এরকম 5-6 জন কেউ নয়, খা করতেছে কাটা বনে, এপিসি দিয়ে রোড ব্লক, আর্মি মানে ক্যান্টনমেন্ট বানায় ফেলছে ইয়াতে শাহবাগে, মানে এত আর্মি টার্মি দিয়ে রাখছে। দেখেই মনটা একেবারে হার্ট ব্রোকেন যাকে বলে, মানে মনটা খারাপ হয়ে গেল যে শেষ, মানে আমরা পরাজিত হলাম মনে হয় আজকে। এটা সকাল কয়টার দিকের ঘটনা? এটা আমি তোমাকে বলছি 9টার দিকের ঘটনা। আমি যখন পৌঁছে তখন 9টা বাজে। তখনও সেনাপ্রধান জানাইনি যে আমি না, এটা আরো পরের ঘটনা এটা। তখনও আমরা আরো 10টা জুলাইয়ের অন্যান্য দিনগুলোর মতোই আরেকটা দিন মনে হচ্ছে, এবং মনে হচ্ছে যে আমরা ফেল করলাম আজকে, কারণ এর মধ্যে কারো আসা সম্ভব না। তো ওইরকম একটা সময় আমি দেখলাম যে 4-5 জন মানুষ, তারা কেউ আসছে গাজীপুর থেকে, কেউ এদিক ওদিক থেকে। আমি ওদের সাথে আমার একটা ছবিও আছে, আর ছবিও তুলে রাখছি। তো আমি ওদেরকে না মোটিভেট করা শুরু করলাম, বললাম যে দেখো ভাই, আজকে হাসিনা, আমরা আসছি, কী হয়েছে, আজকে যদি হাসিনার পতন না হয় কাল হবে, কাল না হয় পরশু হবে, কিন্তু হাসিনার পতন হবেই। সো মন খারাপ করা যাবে না। আমার নিজেরই মন খারাপ, তো আমি ওরা যাতে মোটিভেট থাকে আমি ওদেরকে এসব কথা বলি। ওরা হ্যাঁ ভাই কোনো সমস্যা নেই, তো আসেন আমরা ছবি তুলি, হ্যাঁ যদি মরে টরে যাই। ঠিক ওইরকম সময় চাংখারপোলে গোলাগুলি হচ্ছে, এবং ওখানে অনেক মানুষ মারা গেছে চাংখারপোলে, এই মেডিকেলের পাশে, ওরকম সময়। তো এরকম যখন আমরা ওখানে আস্তে আস্তে জমা, মানে ওই সময় যাচ্ছে, আর দেখি বিভিন্ন চিপা গলি টলি দিয়ে লোক বাড়তেছে, প্রায় 12টা, 11টা, 11:30 বা 12টা এরকম। এখন টাইমগুলো তো একজ্যাক্ট ওইভাবে মানে নাই, মানে এই সময়ের মধ্যে দেখলাম যে ওখানে 300-400 লোক হয়ে গেছে। যখন 300-400 লোক হয়ে গেছে তখন আমরা ক্রেজি হয়ে গেছি। তখন মনে হলো যে এইবার আমরা মিছিল করি, অ্যাটলিস্ট আমাদেরকে দেখলে অন্যান্য যারা আছে চারিদিক থেকে ওরা তখন আসা শুরু হবে, কাউকে না কাউকে সাহস করে নামতে হবে রাস্তায়, নাহলে তো সাহসটা সঞ্চার হবে না। তখন আমরা মানে সবার মধ্যে একদম ক্রেজিনেস এসে পড়ছে। তো আমরা তখন করলাম কি, এই 200-300 লোক নিয়েই আমরা রাস্তায় নেমে পড়লাম। ওই আজিজ মার্কেটের ওই গলির থেকে বেরোয় হয়তো হার্ডলি 100-200 ফিট আমরা মুভ করার সাথে সাথে ওখান থেকে হ্যান্ডব্যাগ নিয়ে মিলিটারি বলতেছে যে এই মিছিল থামবে, মিছিল লাগাবে না, ওরা রাইফেল টেপেল নিয়ে এইভাবে ইয়ে করছে। তো আমরা দাঁড়ায় গেছি, যাবো তখন ফিল করতেছিলাম যে এরকম গায়ে এখন গুলি টুলি লাগবে মনে হয়, ওরকম একটা ফিলিং হতেছিল। এবং ওই ছোট মিছিলটার নেতৃত্বে আমি ছিলাম। আমার গায়ে একটা নীল টি শার্ট ছিল, যে ছবিটা আমি এখন আমার ফেসবুকে প্রোফাইল পিকচার দিয়ে রাখছি। একটা নীল টি শার্ট ছিল, এবং আমাকে দেখা যাচ্ছে আর কি, মানে কারণ আমি বুঝতেছিলাম যে নীল টি শার্টটা এত গ্লোয়িং ছিল যে দূর থেকে যদি গুলি করে প্রথমে ওটাকেই, ওই শার্টওয়ালাকেই গুলি করবে। তো প্রতি মুহূর্তে ফিল করতেছিলাম এই বুঝি গুলি ছুটে আসবে। তো যাই হোক, আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে ওইরকম মিলিটারির মধ্যে হয়তো আল্লাহ ওইরকম চিন্তা দেয়নি। মিলিটারি তখন অলরেডি ওরা ভিতরে মানে বদলায় যাচ্ছে আর কি মিলিটারির চিন্তা ভাবনা। তো আমরা করলাম কি, আবার ব্যাক করার পরে ওই মিলিটারিরা গাড়ি টাড়ি নিয়ে হাঁ করে সব চলে আসছে। আসার পর আমরা, তোমরা কেউ দৌড় দিবা না, স্টিল দাঁড়িয়ে থাকো, আমি কথা বলবো। তো ওই জিপ থেকে একজন নেমে আসলো, এসে বলে যে এখানে দাঁড়ানো যাবে না, আপনারা পিছিয়ে যান। তো ওই অফিসারটার মানে ইয়ার মধ্যে, কণ্ঠের মধ্যে একটু সফটনেস ছিল না। ও আমাকে এসে বললো, বড় ভাই পিছিয়ে যান, আমাকে এইভাবে সম্বোধন করলো যে বড় ভাই পিছিয়ে যান, এখন এই রাস্তায় আসা যাবে না। তো তার এই মানে ভয়েসটা আমাকে মনে হলো যে আচ্ছা, মানে সব ঠিক আছে মনে হয়। তা আমি বললাম যে আপনারা চলে যান, আমরা পিছিয়ে যাচ্ছি, আপনারাও থাকেন না এখানে। তো না, আমাদের না সে হাতটা এভাবে ধরছে, খুব সৌহার্দ্যপূর্ণ মানে ধরে বললে আমরা চলে যাবো, আপনারা খালি রাস্তা নেবেন না, আমরা এখানে থাকবো না। আমি তখনই বুঝে গেছি যে আমাদের আর্মিরা আমাদের সাথে আছে, এবং এটা আমাকে অনেক কনফিডেন্স দিয়েছে ওই সময়। এরপরে আমরা ওয়েট করতেছি যে আরও লোক হোক, আমরা আবার সেকেন্ড ট্রাই মারবো। এই মনে করো বেলা 12টা, 12:30টার দিকে ওই গলি ভরে গেল মানুষে। ইন দি মিন টাইম জোহরের আজান দিল, আমাদের কেউ নামাজ পড়তে গেল। ঠিক আজান শেষ হলো, আর আমরা ডানে বামে কিছু দেখলাম না। হই করতে মিছিল করতে রাস্তা নেমে পড়লাম। গুলি করবে যাই করবো, তার আগে আমি আমার এক বন্ধুকে কল দিলাম যে আমি অমুক জায়গায় আছি, পিজির এ ব্লকের নিচে আছে, আমার যদি ডেড বডি পড়ে থাকে তো এই জায়গাটায় পড়ে থাকবে। সো আমাকে আমার ডেড বডি যদি গুম করতে না পারে তুই এসে নিয়ে গেছে।
এরকম আমি একজনকে ফোন করে বলে দিলাম আমার লোকেশন, দিয়ে আমরা মিছিল করলাম। এবং আমরা যখন মিছিল নিয়ে শাহবাগের মোড়ের দিকে যাচ্ছি তখন আর্মি আস্তে করে সরে গেল। আর্মি সরে গেল, তখন আমরা আরও মানে উজ্জীবিত হয়ে গেছে। তখন খুব বেশি নেই, এবং শাহবাগ মোড় প্রথম যে দখল করে যে দলটা, আমি আজকে খুব গর্বের সাথে বলি আই ওয়াজ ওয়ান অফ দেম। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই দৃশ্যটা দেখার জন্য আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। এটা ভাই লিটারালি গুজবাম্পস হওয়ার মতো একটা বিষয়। এটা সবসময় যতবার বলি ততবারই আমারও এরকমটা হয়। তো আমরা যখন শাহবাগের মোড়ে তখন চিৎকার করে করে সব স্লোগান দিচ্ছি, এদিকে আমরা দেখলাম ওই ইয়ার দিক থেকেই, মৎস্য ভবনের দিক থেকেও একটা গ্রুপ আসলো, ঢাকা ইউনিভার্সিটি থেকেও ছোট ছোট গ্রুপ সব আসা শুরু হলো, এবং আর্মিরা ঠায় দাঁড়িয়ে আছে। এমন সময় আমরা যখন ওটা ভরছে আর কি, শাহবাগ চত্বর যখন ভরছে, তখন আমরা জানলাম যে সেনাপ্রধান ভাষণ দিবে। যখন এটা জানলাম যে সেনাপ্রধান ভাষণ, তখন আমরা আরও বুঝে গেছি যে ঘটনা কি ঘটতে যাচ্ছে। এর মধ্যে তো আর আর্মিরা সরে গেল, পুরা শাহবাগ দখল হয়ে গেল, এবং সেটা ছিল 5ই আগস্ট। ফাইনালি আল্লাহ আমাদেরকে বিজয় দান করলো। আমি বারবার আসমানের দিকে তাকে আল্লাহু আকবার বলেছি যে আল্লাহ এই বিজয় একদম তোমার পক্ষ থেকে এসেছে। আমি এটা টের পেয়েছি যে আল্লাহ এই বিজয়, এটা আমাদের কোনো কৃতিত্ব ছিল না, আমরা শুধু প্রচেষ্টা ছিল, সেটাই। কিন্তু বিজয় এসেছে আসমান থেকে। এটা আমি শাহবাগের মোড়ে আমি এক মিটিংয়েও আমি অনেক চিৎকার করে কথাটা বলেছি যে আমাদের আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত যে আল্লাহ ফাইনালি আমাদেরকে বিজয় দান করেছেন এবং এই জালিমের হাত থেকে রক্ষা করেছেন। ভাই আপনি একটু আগে যে ঘটনাগুলো বলছিলেন, আমি একটু 3 তারিখের ঘটনা থেকে আমার হঠাৎ করে মাথায় এলো যে আপনি বললেন যে এই যে আন্দোলন জুন জুলাই শেষে আগস্টের 3 তারিখে আপনারা সমবেত হলেন, আপনি তো একদম শুরু থেকেই ছিলেন, কিন্তু আমরা আসলে সাধারণ জনগণ বা ছাত্র যারা, তারা আসলে টিভির পর্দায় যাদেরকে সবসময় দেখি, যাদের গান শুনি, তাদেরকে আমরা আসলে সবসময় চাই যে তারাও কিছু বলুক, কারণ অন্যায় তো আমাদের সাথে হচ্ছে, ঠিক আছে, তারা হয়তো সেটা ফিল করতে পারছে না, যেটা আপনি ফিল করতে পেরেছিলেন বিধায় আপনি নেমেছিলেন। সেই পরিমাণ, যে পরিমাণ আমরা আশা করি, সেই পরিমাণ আসলে সংস্কৃতি মনা ব্যক্তিত্ব কেন আন্দোলনে যুক্ত হয়নি? বাধাটা কিসের ছিল? 16 বছর ধরে আসলে আমরা এমন এক সুবিধাভোগী মানে ইন্টেলেকচুয়ালস তৈরি হয়েছিল এই দেশে, যে মানে যারা আসলে সরকারের কাছ থেকে প্রচুর সুবিধা পেয়েছে, এবং কেউ সুবিধা পেয়েছে, কেউ সুবিধা নিয়েছে। তো এরকম ইন্টেলেকচুয়ালসের সংখ্যা আসলে অনেক বেশি ছিল, এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে আমরা তো আসলে জানি না যে আমাদের আসলে এই আন্দোলনের পরিণতিটা কোন দিকে যাচ্ছে। সেটাই। এবং আন্দোলন যত ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছে, মানে আন্দোলন যত মানে সহিংস হয়ে উঠছে, তত আসলে ভীতি বাড়ছে। কারণ সবার মধ্যেই ছিল হাসিনা এটা দমন করে ফেলবে, হাসিনা দমন করে ফেললে তো এখন যদি আন্দোলনের পক্ষে থাকে তারা বিপদে পড়বে। এই কারেজ বা সাহস তো আসলে সবার মধ্যে থাকে না। প্রথম কথা হচ্ছে যে একটা ব্যাপক সংখ্যক ইন্টেলেকচুয়ালস যারা সুবিধাভোগী, ফ্যাসিবাদের সুবিধা নিয়েছে এবং ফ্যাসিবাদের গুণগান করেছে, আর যারা একটু মানে যারা সুবিধা নেয়নি বা যারা হয়তো একটু মানবিক দিক থেকে এই আন্দোলনকে মনে মনে সাপোর্ট করেছে বা মৌনভাবে সম্মতি দিয়েছে, তারা ওই রিস্কটা নেয়নি। এখন এদের সংখ্যা মিলালে আসলে পুরা 99% বলবো আমি। এই 1% যারা ছিল, আমরা যারা ছিলাম, আমরা তো আসলে এত পপুলার মানুষজন না, কিন্তু তারপরেও আমরা নৈতিকতার দাবিতে, এবং মনে হয়েছে যে না, এখন আর ঘরে বসে থাকা মানে উপায় নেই, কিংবা ঘরে বসে থাকা যাবে না। আমরা যদি ঘরে বসে থাকতাম, আর এই আন্দোলন ব্যর্থতা হোক আর সফলতা হোক, যেটাই ঘটুক, আজকে না যে এখন অনেক গর্ব করে বলতে পারছি আলহামদুলিল্লাহ বেঁচে আছি, যদি এই আন্দোলন যদি সফল না হতো, তাহলে তো এই ব্যর্থতারও একটা গ্লানি আমাদেরকে বহন করতে হতো। তো যা হোক, যেটা ঘটেছে আসলে মানে সাহস এবং ঝুঁকি তো সবাই নিতে পারে না, সেটাই। তো এদের সংখ্যা আসলে খুব কম থাকে। তো সেদিক থেকে আমাদের বুদ্ধিজীবীরা খুব খারাপ দৃষ্টান্ত স্থাপন করেছে, এবং এই খারাপ দৃষ্টান্ত থেকে আগামী দিনে যারা বুদ্ধিজীবিতা করবে তারা হয়তো শিক্ষা নেবে যে বুদ্ধিজীবীর কাজ হচ্ছে সময়ের সঙ্গে সময়ের দাবিকে সাপোর্ট করা, সময়ের দাবির প্রতি সমর্থন দেয়া, এবং ইনসাফের উপর থাকা, হকের উপরে থাকা।
এই জন্য আমি কবিতায় লিখেছিলাম, যতক্ষণ তুমি ইনসাফের পক্ষে ততক্ষণই তুমি মানুষ, ইনসাফের পক্ষে না থাকলে তুমি আসলে মানুষ না। চমৎকার ভাই, চমৎকার ভাই। একটা ছোট্ট প্রশ্ন শেষ, আমরা একদম শেষের দিকে চলে এসেছি, একটা ছোট্ট প্রশ্ন, এটা হঠাৎ করে মনে হলো। সেটা হচ্ছে যে আপনি বর্তমানে কবি নজরুল ইনস্টিটিউটে নির্বাহী পরিচালক হিসেবে আছেন। নজরুল তো আসলে আমাদের কাছে বিদ্রোহের একটা প্রতীক। বর্তমানের এই আন্দোলন এবং নজরুল, এই দুটোকে আপনি একসাথে কিভাবে, একত্রে কিভাবে দেখেন? এই আন্দোলনে সবচেয়ে প্রাসঙ্গিক যে কবি সবচেয়ে প্রাসঙ্গিক ছিলেন তিনি হচ্ছে নজরুল। অবশ্যই। কারণ নজরুল হচ্ছে সেই কবি যিনি ব্রিটিশ বিরোধী সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। উনি কবিতা লিখেছেন যেমন, জেলও খেটেছেন যেমন, হুলিয়া নিয়ে পালিয়ে বেরিয়েছেন যেমন, আবার মানে উনি নিজেই মানে শুধু লিখেই মানে উনি 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 মানে ক্ষান্ত হননি, উনি ফিজিক্যালি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। তো এই অর্থে তো নজরুল আসলে এই সময়ের ইন্টেলেক্টদের জন্য একটা আইডল ছিল, যে খালি লিখলেই হবে না, রাস্তাও থাকতে হবে। তো এটা আমার জন্য একটা অনেক বড় মোটিভেশন ছিল। তো নজরুল এবং এই আন্দোলনের পর, এই দ্রোহ বিদ্রোহের পরে নজরুল ইনস্টিটিউটের দায়িত্ব পাওয়া, এটা আমার জন্য আসলে একটা খুব সিগনিফিক্যান্ট, এবং আমি মনে করি যে এটা অনেকটা মানে মানে সৌভাগ্যেরও ব্যাপার আমার কাছে মনে হয়েছে। পরে পরে প্রথমে একটা চাপ মনে হতো যে আমি তো আসলে এরকম একটা কিছু দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত ছিলাম না, এবং কখনো কল্পনাও করিনি। সেটাই, কারণ এইসব কোনো কিছুই আমার মাথায় কখনো কাজ করে না। আর আমি খুব স্বাধীন একটা জীবন ছিল আমার। এখন আমাকে একেবারে 9টা 5টা অফিস করতে হয় এবং বিশাল দায়িত্ব। তো এগুলোর মধ্যে আসলে আমি ঢুকতে চাইনি। তো যাই হোক, দায়িত্ব যখন এসে পড়েছে, তো এখন দায়িত্বটা পালন করার চেষ্টা করছি। এবং আমার কাছে মনে হয়েছে আমাদের তো যুদ্ধ তো এখনও শেষ হয়নি, একটা সাংস্কৃতিক যুদ্ধের ভিতর দিয়ে যাচ্ছি, এবং সেই সাংস্কৃতিক যুদ্ধে নজরুল একটা অনেক বড় হাতিয়ার আমাদের জন্য। আমাদের আত্মপরিচয় এবং মানে নিজস্ব মানে মানে আমাদের আত্মপরিচয় এবং সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ে নজরুলের মানে অনুসরণীয় যে পথ, উনি যেমনটা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়েছেন, আমরা এখন ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, ভারতীয় হিন্দুত্ববাদী সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমরা লড়ছি। সো আসলে লড়াইটা একই রকম। উনিও ইন্টেলেকচুয়াল লড়াই করেছেন, রাস্তায় লড়াই করেছেন, ব্যক্তিগতভাবে আমিও তেমনটাই করছি, এবং এই লড়াই চলমান, এই লড়াই জারি থাকবে। অবশ্যই অবশ্যই। এবং আমরা বিশ্বাস করি যে আপনাদের মতো ব্যক্তিত্বদেরকে যদি আমরা সবসময় পাই, আমরা কিংবা আমাদের থেকে আমাদের ছোট যারা প্রজন্ম আছে, ছাত্ররা, স্কুল কলেজে যারা আছে, তারা আসলে একসময় এই দেশটাকে সঠিক পথে নিয়ে যাবে, দেশটা হয়তো আরও ভালো হবে। ভাই, আমরা একদম শেষে চলে এসেছি। এই পর্যায়ে দর্শকদের জন্য আপনার নিজের অভিজ্ঞতা থেকে যদি কিছু বলার থাকে, যে সামনের দেশটা আসলে আপনার দেশটাকে নিয়ে স্বপ্ন কেমন, সেই ব্যাপারে জনগণ আসলে কীভাবে ভূমিকা পালন করতে পারে দেশটাকে সঠিক পথে নেওয়ার জন্য? আমাদের এখন একটাই চাওয়া, যে আমরা এমন এক সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই যে সমাজ ব্যবস্থা ইনসাফ থাকবে। ইনসাফ এমন একটা শব্দ যেটা থাকলে সব থাকে, এবং এটা না থাকলে ইনসাফ থাকে না। আমরা এখন সংবিধান সংশোধন বলো বা সংস্কার বলো, হোয়াট এভার, এগুলো তৈরি হচ্ছে। আমরা নতুন একটা নির্বাচনের ভিতর দিয়ে রাজনৈতিক স্টেক হোল্ডারদের কাছে ক্ষমতা যাবে সামনে। তো সব কিছুর উপরে আমরা শুধু একটা কথাই বলবো, যে আমরা যেন এমন একটা সমাজ, এমন একটা রাষ্ট্র নির্মাণ করতে পারি যেখানে ইনসাফ থাকবে। অবশ্যই, এটাই আমার শেষ কথা। ধন্যবাদ ভাই, আসলে এই মানে এত রাতে আসলে এতটা সময় দেওয়ার জন্য। কারণ সত্যি কথা, সারাদিন অফিস করার পরে আমি শুধুমাত্র মানে যারা দেখছেন তারা হয়তো ভাবছেন সারাদিন অফিস করা এমন কী ব্যাপার, বাট দিন শেষে আসলে অফিস করা, এই সময়টা হয়তো আপনি আপনার নিজের লেখায় সময় দিতে পারতেন, আপনার পরিবারকে সময় দিতে পারতেন। সেই জায়গা থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি ভাই আপনার সাথে আরও অনেক গল্প করার সুযোগ পাবো আমরা, ইনশাআল্লাহ। আমরা হয়তো আবার আপনাকে পাবো, ইনশাআল্লাহ। ধন্যবাদ।